নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো, আজকের গল্পের নাম বন্ধুরা জমিদার বাড়ির খুন। খুব শীতের রাত, এতটাই শীত পড়েছে যে বাইরে বেরোনো দুষ্কর। রাত বাড়তেই গ্রামের সবাই যে যার ঘরে শুয়ে পড়েছে। কনকনে ঠান্ডা বাতাস বয়ে চলেছে সারা রাতের ওপর দিয়ে। সবাই যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, মাঘের অন্ধকার আরো গভীর হয়ে জমাট বেঁধে আছে চারিদিকে। দূর গ্রামের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজন মানুষ, অনুসন্ধানী সাংবাদিক অভ্র। স্থান হচ্ছে কোথায় না পূর্বাচল গ্রাম। এই গ্রামটি সে এসছে একটি লক্ষ্যে। লক্ষ্যটা কি জানো বন্ধুরা? 150 বছরের পুরনো জমিদার বাড়ির রাজবংশীয় মানিক্য লজ। কি আছে এই লজে, আর কেনই বা সে এসছে? কথায় আছে গ্রাম জুড়ে কয়েক সপ্তাহ ধরে এই গুঞ্জন নাকি শোনা যাচ্ছে জমিদার বাড়িতে নাকি আবার খুন হয়েছে। হাজার কথার মাঝে সবচেয়ে ভয়ঙ্কর যে কথা ঘুরছে সেটা হলো এটা নাকি জমিদার মানিক্য বাবুর অভিশাপ। অভ্র এসব কুসংস্কার মানে না। সে গেছে ঘটনাটি সত্যি না মিথ্যে সেইটাই যাচাই করতে আর কি। গ্রামের মোড় ঘুরতেই দেখা যায় ভাঙা চোরা দালান, শুকনো তালগাছ, আর দূরে বিশাল একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ি। চারিদিকে নিস্তব্ধ নির্ঝুম, আর ভেতর থেকে যেন একটা কিরকম দূর থেকে একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ভেতরে এক মুহূর্তের জন্য বাতাস যেন অন্যরকম একটা ঠান্ডা অনুভূতি আনছে। দূর থেকে দাঁড়িয়ে অভ্র ভাবল, ওই জমিদার বাড়িতে আবার খুন, আর এটা কি সত্যি আদৌ ভৌতিক ব্যাপার? এর রহস্য তো তাকে বের করতেই হবে। দরজার কাছে দাঁড়িয়ে আছে বাড়ির কেয়ারটেকার দুলাল চাচা। তিনি অভ্রকে দেখেই তাড়াতাড়ি তার কাছে এগিয়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, আপনি কি সাংবাদিক সাহেব? এই সময় আসছেন? এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে। হ্যাঁ, খুনের ব্যাপারটা জানতেই এসছি। দুলাল গলা নামিয়ে বলে, আপনি যেদিনটা বেছে এলেন সেই রাতটাই তো স্যার খুনের রাতের মতো। অভ্র হাসার চেষ্টা করলো, কিন্তু ভিতরে অদ্ভুত একটা কাঁপুনি। কেমন যেন চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস তাকে যেন চেপে ধরছে। প্রথমটা একটু গা ছমছম করলেও অভ্র নিজেকে সামলে নিল। সে কখনোই এইটাতে ভয় পেতে পারে না। এখন ঠান্ডার রাত, তাই জন্যই হয়তো তার গাটা ছমছম করছে, ঠান্ডায় একটু কুকড়ে যাচ্ছে। বাড়ির পুরনো একটা লাইব্রেরি রয়েছে, যেখানে বইয়ের গন্ধের সঙ্গে আজ নতুন করে মিশেছে রক্তের কাঁচা গন্ধ। যে জায়গাটায় খুন হয়েছে সেই জায়গাটা হচ্ছে এই পুরনো লাইব্রেরি। কে মারা গেছে না জমিদার বাড়ির বর্তমান মালিক অরিন্দম মানিক্য। শরীর মেঝেতে পড়ে রয়েছে, গলাটা পুরো কাটা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ঘর ভেতর থেকে নাকি লক করা ছিল। এই এত কিছু জিনিস ওই কেয়ারটেকারের কাছ থেকে শোনা গেল। অভ্র চারিদিকটা একবার ভালো করে তাকিয়ে দেখে নিল। তারপরে চারিদিকটা তাকিয়ে দেখে নেওয়ার পর সে সেই কেয়ারটেকারকে বলল, চলুন তো একবার লাইব্রেরিটা ঘুরে আসি। অভ্রকে সাথে নিয়ে কেয়ারটেকার দুলাল বাবু তাড়াতাড়ি তাকে নিয়ে চলল সেই লাইব্রেরির দিকে, যেটি জমিদার বাড়ির একদম দক্ষিণ প্রান্তে ছিল। সেখানে গিয়ে অভ্র দেখলো জানলার গ্রিল একটু বেঁকে গেছে। বুক শেলফের একটা বই পুরো উল্টো, আর তাতে লেখা রয়েছে মানিক্যের ইতিহাস। আর খাটের নিচে একটি রূপোর কড়ি। কেরম অদ্ভুত ব্যাপার না? আরো অদ্ভুত, ঘরে বারবার জ্বলছে নিচ্ছে একটা লণ্ঠন। একবার করে জ্বলছে, আবার পর মুহূর্তেই নিভে যাচ্ছে, আবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে। দুলাল চাচা ভয়ে কাঁপছে।
এ ঘরে মানিক্যবাবু আত্মা আছে স্যার, কেউ টের পায় না, কখন আসে কখন যায়, এখন যদি থাকে ওরে বাবারে। অভ্র চোখ সরু করলো, বলল, আত্মা নয়, কেউ ইচ্ছা করে লণ্ঠন নাড়াচ্ছে। আরে আরে দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। অভ্র সবার সঙ্গে দেখা করলো, একে একে বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে। প্রথমে অভ্র দেখা করলো শ্যামলীর সাথে। শ্যামলী কে বলতো? শ্যামলী হচ্ছে অরিন্দমের স্ত্রী। চোখ লাল, কান্না তার থামছেই না। এতটাই কেঁদে কেঁদে তার চোখটাকে তিনি লাল করে ফেলেছেন, কিন্তু কথার ভিতর কিছুটা অস্বাভাবিক শান্তি। তারপরে দেখা করলেন দিব্যর সাথে। দিব্য হচ্ছে অরিন্দমের ভাইপো। তার মুখটা দেখে অভ্র বুঝলো ভীষণ অস্থিরতা। অভ্রের চোখে পড়ল তার হাত কাঁপছে। কারণটা কি? ভয় পেয়েছে নাকি? নাকি কোনো অপরাধ বোধ কাজ করছে তার মধ্যে? এরপরে অভ্র ডেকে নিল কমলাকে। কমলা হচ্ছে এ বাড়ির পুরনো রান্নার দাসী। বয়সে ভীষণ সে বৃদ্ধ। সে বলল, আজ রাতে আবার শুনেছি সেই চেনা আওয়াজ, কারা যেন লাইব্রেরির দিক থেকে হেঁটে আসছিল। সঙ্গে সঙ্গে দুলাল চাচা বললেন, সব দেখাশোনা করেন তিনি, কিন্তু ঘটনার আগের রাত তিনি নাকি পুরো বাড়ি ছেড়ে অন্য ঘরে ঘুমিয়েছিলেন। কেমন একটা কাকতালীয় লাগছে না? অভ্র সিদ্ধান্ত নিল রাতটা বাড়ির ভেতরেই কাটাবে। মধ্যরাত, পুরো বাড়ি ঠান্ডা। হঠাৎ টক করে লাইব্রেরির দিকে যেন পায়ের শব্দ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে অভ্র টর্চ নিয়ে দৌড়ে গেল সেই জায়গায়। ঘরের ভিতরটা পুরো অন্ধকার। লণ্ঠন আবার জ্বলছে, আবার নিভছে। হাতে টর্চ মেরে দেখি তো কি হচ্ছে ঘটনাটা। বইয়ের তাকের ফাঁক থেকে আলো ঝলকাচ্ছে। অভ্র হঠাৎ করে বই সরাতেই দেখা গেল একটা গুপ্ত দরজা। এইখানে আবার একটা দরজা! অভ্র এটা দেখে প্রথমটা কিছুটা থতমত খেয়ে গেছিল। তারপরে মনে সাহস সঞ্চয় করে এই গুপ্ত পথ কোথায় নেমেছে নিচের সরু অন্ধকার সিঁড়িতে, সেইটা দেখবে বলে অভ্র নিচে নেমে গেল। নিচে নেমে সে যা দেখলো, একটা ছোট্ট গোপন কক্ষ। টেবিলের ওপর ছড়ানো পুরনো দলিল, সবচেয়ে বড় দলিলে লেখা মাণিক্য লজের আসল উত্তরাধিকারী শ্যামলী। অভ্র হতভম্ব হয়ে গেল। শ্যামলী, যাকে সবাই সাধারণ গৃহবধূ বলেই জানে, সে আসলে জমিদার বংশের সরকারি উত্তরাধিকারী। তাহলে অরিন্দম মারা গেলে সব সম্পত্তি কার নামে হবে? শ্যামলীর। হঠাৎ পিছনে একটা শব্দ পেল। এ কি? দুলাল চাচা! স্যার, এদিকে আসা ঠিক হয়নি আপনার। অভ্র চমকে গেল। দুলালের চোখে অদ্ভুত চাপা রাগ। দুলাল কক্ষের দরজা বন্ধ করে বলল, এই বাড়ির গোপন যা জানলেন, কেউ জানলে বাঁচবেন না। অরিন্দমকে তুমি খুন করেছো দুলাল? দুলালকে ঝাঁকি দিয়ে মাথা নাড়ল। আমি নই স্যার, আমি নই। ঠিক তখনই ওপর থেকে একটা শব্দ, কারা যেন দুলালকে ডেকে উঠল। সুযোগ বুঝে অভ্র দরজা খুলে বেরিয়ে এলো। দুলালও যেন কারুর ভয়ে পিছনে পিছিয়ে গেল। কিন্তু কাকে ভয় পায় সে? অভ্র বুঝলো দুলাল খুনি নয়, সে কিছু লুকাচ্ছে, কিন্তু খুন করেনি। অভ্র আবার লাইব্রেরিতে গেল। সেখানে বইয়ের তাকের ওপর রূপোর কয়েকটা কড়ি। এটি সাধারণ নয়, বরং প্রাচীন ধন সম্পত্তির চিহ্ন, যা মাণিক্য পরিবারের গোপন ধনকক্ষের পরিচয় চিহ্ন। অরিন্দম কি ধনকক্ষ খোলার সূত্র পেয়েছিল? তাহলে কি তাকে ধন লুট করতে কেউ হত্যা করেছে? তবে কে করেছে তাকে হত্যা? পরের দিন সকালে অভ্র সবার সামনে প্রমাণগুলো সাজালো। প্রথম প্রমাণ, ঘরের ভেতর থেকে লক, ভেতরে থাকা কেউ খুন করেছে। দ্বিতীয় প্রমাণ, রূপোর কড়ি, যেটা একটা ধনের সূত্র।
দ্বিতীয় প্রমাণ গুপ্ত দরজা, সম্পত্তির আসল উত্তরাধিকারী শ্যামলী। চতুর্থ প্রমাণ লণ্ঠন ঘন ঘন নিভে যাওয়া, যথেষ্ট দক্ষ কেউ ইচ্ছা করে বাতাস ঢুকিয়েছে। পঞ্চম প্রমাণ হচ্ছে দিব্যের কাঁপা হাত ও রাতের অস্থিরতা। আর ষষ্ঠ প্রমাণ হচ্ছে শ্যামলীর অদ্ভুত শান্ত মুখ। অভ্র বলল খুনি একজন, এবং সে হলো দিব্য। সবাই স্তব্ধ। অভ্র ব্যাখ্যা করল, কেন বলুন তো দিব্য? কারণ এক, সে জানতো অরিন্দম ধনকক্ষের সূত্র পেয়েছে। দুই, সে জানতো অরিন্দম মারা গেলে সব সম্পত্তি শ্যামলীর হবে, তার নয়। তিন, তাই সে আগে শ্যামলীকে ভয় দেখিয়ে চুপ করিয়েছিল। চার, খুনের রাতে সে লাইব্রেরির লুকোনো পথে ঢুকেছে, ভিতরে অরিন্দমকে খুন করে আবার সেই গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে গেছে। আর পাঁচ, ঘর বাইরে থেকে লক করা হলেও ভেতরের লুকোনো দরজা তার পথ হয়ে যায়। এত কিছু শোনার পরে দীপ হঠাৎ চিৎকার করে উঠল, না, আমি শুধু আমার অধিকার চেয়েছিলাম। অধিকার নয়, অধিকার নয়, লোভই তোমাকে খুনি বানিয়েছে। অভ্র শান্ত গলায় বলল। দিব্যকে ধরার পর সবাই ভাবল রহস্য শেষ, কিন্তু শ্যামলী অভ্রকে আলাদা করে বলল, আপনি যা জানেন সেটা শুধু অর্ধেক সত্য জানেন। অভ্র তার দিকে ফিরে তাকালো। শ্যামলী এগিয়ে এসে বলল, গুপ্ত কক্ষে যে দলিল দেখেছেন ওটা আসল নয়, আমি নিজেই নকল দলিল বানিয়েছিলাম। কি? অরিন্দম তার পরিবারের ধন গোপনে বিক্রি করেছিল। আমি তাকে থামাতে চেয়েছিলাম, তাই আমি নকল দলিল বানিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম যে আসল উত্তরাধিকারী আমি। তাহলে আপনি জানতেন দিব্য লোভী? হ্যাঁ, আমি জানতাম ও ভাইয়ের ওপর নজর রাখছে, কিন্তু খুন করবে ভাবিনি। শ্যামলীর চোখে জল। অভ্র বুঝল সত্য আরো গভীর। এ বাড়িতে শুধু লোভ নয়, বিশ্বাসঘাতকতা, ভয়, রাজবংশের পতন সবই যেন মিশে আছে একে অন্যের সাথে। দিব্য ধরা পড়ল, শ্যামলী মুক্তি পেল, কিন্তু মনে গভীর ক্ষত। অভ্র বেরিয়ে এলো বাড়ি থেকে। দুপুরের আলোয় জমিদার বাড়ি আজ শান্ত হয়ে গেছে, যেন রাতের অন্ধকার সত্যি তার অংশ নিল না। তবে অভ্র মনে মনে ভাবল, এ বাড়ির দেয়ালে এখনো অন্ধকার লুকিয়ে আছে। কোনো একদিন হয়তো আর এক গল্প শুরু হবে। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।